আজকের এই ভিডিওটা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত আর এটা হচ্ছে আমাদের পুরী ভ্রমণ। ফ্যামিলি হঠাৎ করে প্ল্যানিং করে বেরিয়ে পড়েছিলাম পুরীর জন্য। অ্যান্ড বাঙালি আর পুরী ভ্রমণ এটা আলাদাই কানেকশন, তাই এই ভিডিওটা আমি আর হিন্দিতে করতে পারলাম না, বাংলাতেই বলবো। এটাতে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ কি আমরা প্রায় 3 দিন 4 রাত বা 4 দিন 5 রাতের মতনই আমরা ছিলাম পুরীতে। ভিডিও তো সময় হয়ে ওঠেনি বলে আমি আপলোড করতে পারিনি, আজ বসেছি এডিটিং করতে, তাই আবার স্মৃতিচারণ করে আমার যা যা মনে পড়ছে সমস্ত কিছু আমি শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ কি যারা এখন পুরী যাবেন বা যারা হয়তো আগে পুরী ভ্রমণ করেননি তাদের জন্য অনেক রকম তথ্য থাকবে, ভালো মন্দ সব রকম। তাই ভিডিওটা কন্টিনিউ করলে আমি খুব খুশি হব। অ্যান্ড আমার ইনফোগুলো কতটা কাজে লাগলো না লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসানসোলের স্টেশন থেকে পুরীর এই ডাইরেক্ট স্পেশাল ট্রেনটা আমরা ধরেছিলাম, যেহেতু খুব লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম তাই জন্য 2টি স্পেশাল ট্রেন ছাড়া কোনো কিছুই অ্যাভেলেবেল পাইনি। এবং এটা হলো পুরী স্টেশন, আর পুরী স্টেশনে নেমে হোটেল বুকিং করার পরে প্রথম আমাদের খাওয়া, যেখানে আমরা সিম্পল ভেজ থালি ভাত অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে পুরীর সমুদ্র, যেটাই আমাকে হয়তো খুব বেশি করে টানছিল। আমি ঠাকুরকে বিশ্বাস করি, কিন্তু তাও জানি না জগন্নাথ দেব পুরো আমাকে টানছিলেন না পুরীর সমুদ্র। যদিও সমুদ্র আমার খুব খুব খুবই পছন্দের, তাই প্রথম দিন পৌঁছে গিয়েই আমি আগে হোটেল বুকিং হওয়ার পরে গেছিলাম ডাইরেক্ট সমুদ্র দেখতে। না হোটেল রুমে বসেছি, না রেস্ট করেছি, না কোনো কিছু, কারণ কি এইটাই ছিল আমার কাছে সব থেকে বড় আকর্ষণ। আর এটা হয়তো আমার পুরী যাওয়া প্রথমবার বা দ্বিতীয়বার হলেও আমি খুবই ছোট বয়সে গেছি, যখন হয়তো আমার সেরকম ভাবে বোঝার ক্ষমতাই ছিল না, তাই এটাকেই আমি ধরছি আমার প্রথম। আর প্রথমবার পুরী গিয়ে হ্যাঁ ভালো মন্দ অনেক রকমই এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাই আমি কন্টিনিউ করব। এই যে উট প্রথমবার চোখে দেখা, আসলে আমার সত্যি করে বলতে গেলে সেরকম ভাবে বাইরে ঘোরা ভ্রমণ করা কোনো কিছুই হয়ে ওঠেনি, তাই এই প্ল্যানিংটা হয়ে গেছিল আমাদের হঠাৎ। এখানে গেছিলাম আমি, আমার দাদা, মা, মাসি, আমরা 4 জন মিলে। আর আমরা সত্যিই উপভোগ করেছি, কিন্তু কিছু কিছু মন্দ এক্সপিরিয়েন্স হয়েছিল যেগুলো আমি শেয়ার করছি কন্টিনিউ ভাবে। আর ভিডিওটা কেমন হলো জানাতে ভুলো না প্লিজ। এই সমুদ্রের তীরের সুন্দর হাওয়া বাতাস আর এত সুন্দর ঢেউয়ের খেলা সমস্ত কিছু দেখে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছিল। প্রথমত তো আমাদের ট্রেন ছিল খুবই লেট, আমরা পৌঁছেও ছিলাম খুবই লেট। তারপরে আমরা আগে থেকে হোটেল বুকিং করিনি, পুরী এসে হোটেল বুকিং করেছিলাম, সেই ক্ষেত্রেও হয়েছিল আমাদের অনেকটা সময় ব্যতীত। এবং এইখানে পুরীর রাস্তাঘাট এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে যেটা মন জুড়িয়ে দিয়েছে। এক একটা আর্ট এতই সুন্দরভাবে করা আছে, মানে আমার তো মনে হয় সমস্ত রাস্তা এরকম হলেই ভালো হয়। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আর আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় যদি এত সুন্দর হতো খুবই ভালো হতো। আর এইটা হচ্ছে পুরীর মন্দির যাওয়ার রাস্তা। প্রথম দিন এসে প্রথম দিন বাদ দিয়ে দ্বিতীয় দিনে আমরা গেছিলাম মন্দির। এখানে আমরা রিক্সায় চেপে মন্দির যাচ্ছি। এইখানের এই রাস্তাটা অনেকটাই বেশি, আর খুব জগন্নাথ দেবকে ভ্রমণ করতেই আসছেন, জগন্নাথ দেবের কাছে পুজো দিতে আসছেন, তাদের জন্য এই রাস্তার উপরে অনেক হোটেল আছে যেগুলো কিন্তু খুব কম পয়সায় পাওয়া যায়, আর সেখানে ব্যবস্থাও ভালো, তাই জন্য এবং সেখান থেকে মন্দিরে আসারও খুব সুবিধা আছে, তাই ওই জায়গায় হোটেল বুকিং করা তাদের জন্য খুবই সুবিধার হবে। এটা হচ্ছে পুরীর সেই মন্দির। আমি রিক্সা থেকেই তখন নিয়েছিলাম ভিডিওগুলো, খুবই সুন্দর, মানে হ্যাঁ ওখানে গেলে সত্যিই মন জুড়িয়ে যায়, একটা আলাদাই অনুভূতি জেগে ওঠে। আমাদের হোটেলের যিনি ম্যানেজার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম যে পান্ডার সাথে কিভাবে যোগাযোগ করা যায় বা বুকিং এর ক্ষেত্রে। তো উনি বলেছিলেন যে পান্ডা আমরাই আপনাকে, আমার চেনা যে পান্ডা আছে তাকে বলে দেবো, সেই আপনাদেরকে মন্দিরে পুজো দেওয়ানো থেকে জগন্নাথ দেবের দর্শন সমস্ত কিছুর জন্য সাহায্য করবেন। তো তাই হয়েছিল। এবং পান্ডাকে যেমন আমরা যেটা শুনেছিলাম যে হ্যাঁ ওনাদের থাকে যে 500 টাকা পার হেড দিতে হবে বা কোনো কিছু, সেরকম কিছু ছিল না। ওনাকে উনি ঠিকই আমাদেরকে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিলেন, যদিও লাইন ভেঙে ঢুকিয়েছিলেন, জানি না কেন সেটা, তাও হ্যাঁ অসম্ভব বড় লাইনও ছিল। আমার মায়ের পায়ের অসুবিধাও আছে, তো যদি লাইন ভেঙে না ঢোকাতেন তাহলে ঢুকতে কতক্ষণ লাগতো কোনো আইডিয়া নেই। তো একদিক থেকে দেখতে গেলে জিনিসটা বেঠিক হলেও সেইভাবেই আমরা ঢুকেছিলাম, কিন্তু অসম্ভব লাইন থাকে আর মানুষের ঠেলাঠেলিতে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্সেসও থাকে। যাই হোক ঢুকেছিলাম, আমরা পুজো দিয়েছিলাম এবং জগন্নাথ দেবের দর্শনও করেছিলাম। আমরা যেরকম আমাদের ঠিক মনে হয়েছিল সেই হিসেবে আমরা পান্ডাকে
দিয়েছিলাম তার উপযুক্ত যেটা। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম, পুরীতে আমরা লাস্টের দিকে একটা হোটেলে থেকেছিলাম যেদিন আমাদের লাস্ট ফিরে আসা ছিল। সেদিন যেহেতু চেক ইন টাইম হচ্ছে 8টা আর চেক আউট টাইম হচ্ছে 7টা সকালবেলাতেই এরকম, তো সেই জন্য চেক আউট করে আমাদেরকে বেরিয়ে যেতেই হতো। আর আমাদের ট্রেন ছিল দুটো ওরকম সময়, তাই আমরা স্টেশনের কাছাকাছি এসে আর একটা ছোট্ট করে হোটেল, আমরা স্টেশন হাঁটা পথেই মানে স্টেশনের সামনেই আর কি প্রায় হোটেলটা, তো ওখানেই কল করে বুকিং করে সেই দিনের ওই কিছু ঘন্টার জন্য ছিলাম। তো একদিনের টাকাটা দিতে হয়েছিল, যদিও তিনি ছিলেন বাঙালি, তার পূর্বপুরুষরাই বলা যায় যে এসে পরে ওখানে ছিলেন, এবং তাই জন্য ওনার কাছ থেকে আমি অনেক কিছু ডিটেলস পেলাম। যেটা হচ্ছে যে পুরীতে মানুষ যায় জগন্নাথ দেবের দর্শন করার জন্যই, কিন্তু পুজোর যে নিয়মটা শুরু হয়েছে সেটা প্রায় বাঙালিদের জন্যই হয়ে গেছে যেন। কিন্তু পুরীর যে জগন্নাথ দেবের যে দানের যে বক্সটা আছে, তাতে যদি আমরা 1 টাকাও ঠেকাই তাও কিন্তু সেটা ঠাকুরের কাছে যায়। কিন্তু এই যে পুজো দিই তার জন্য যে রীতিমতো স্লিপ কাটা হয়, সেগুলো পান্ডাদের একটা পুরো মানে দল ওটা গঠন করে রেখেছে, আলাদা একটা পুরো রুম অফিস যাই হোক সেখানে গিয়ে হচ্ছে। তো সেই টাকাগুলো শুধু ওদের মধ্যেই ভাগ হয়, 500 টাকা 750 টাকা 1000 টাকার এক একটা স্লিপ কাটতে হয় পার হেড। না ওটা সংকল্প হয় সেরকম ভাবে, না ওই টাকাটা ঠাকুরের কাছে যায়, ওই টাকাটা ওদের মধ্যেই ভাগাভাগি হয়ে যায়। তাই জন্যই পরে তাকে আরও কিছু টাকা যদি দিই আমরা, তো সেটা এমনি কোনো তার কোনো ইয়ে নেই, লিমিট নেই বা কোনো ফিক্সড নেই। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে দর্শন করুন, ঠাকুরের দর্শন করুন, সেটাই আমারও মনে হয় ভালো পুজো দেওয়ার থেকে। কারণ কি ওখানে পুজো দিয়ে পুজোর মানে যে কারণে আপনি হয়তো পুজোটা দিচ্ছেন, সংকল্প করাবেন বা কোনো কিছু, সেরকম কিছু হয় না। হ্যাঁ, প্রসাদের জন্য যদি পুজো দিচ্ছেন সেটা আলাদা কথা। যাই হোক, আমি এই ব্যাপারে আর যেতে চাই না। আর আমরা যেমন বাস ট্যুরগুলো হয় 12 ঘন্টার, যেটাতে পুরোটা ঘোরায়, সেইগুলোও আমরা বুকিং করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি যখন স্টেশন থেকে বেরোচ্ছিলাম তখনই অটো স্ট্যান্ডের লোকগুলো রীতিমতো পেছনে পড়ে গেছিলো। আমার ইচ্ছে ছিল ভারত সেবাশ্রম সংঘর ওখানে রুম বুকিং করে ওখানে আমরা থাকবো। আমি ইউটিউব থেকে ভিডিও দেখে গেছিলাম, সেই জন্য আমরা আগে থেকে হোটেল বুকিং করিনি। কিন্তু অটো দাদাদেরকে জিজ্ঞেস করতে তারা বললেন যে না, আপনাদের কলকাতায় গিয়ে রেড কালারের বা লাল রঙের একটা স্লিপ কাটাতে হতো, আগে থেকে বুকিং না করলে ওখানে রুম পাওয়া যায় না, বুকিং করা যায় না। এরকম অনেক কিছু ভুলভাল কথা বুঝিয়ে আমাদের পুরো মানে চিন্তাধারাটাই বদলে দেন, এবং তারপরে ওনারাই বলেন যে আপনাদের কম খরচের হোটেলে আমরা নিয়ে যাব। সেই বলে কম খরচের হোটেলে একেবারেই নিয়ে যায়নি, রীতিমতো 5-6টা বা তারও বেশি হোটেল অনেক জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমরা অনেক কষ্টে, যেহেতু আমরা বেশি দিন ছিলাম সেই জন্য বলে আমরা কমিয়েছিলাম, কিন্তু একবারেই আমাদেরকে পুরো বুকিংটা সারতে হয়, তবেই হোটেলের মালিক টাকা কমায়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের লাভের থেকে বেশি লস হয়েছিল। তাই বলবো অটো স্ট্যান্ডের অটো দাদাদেরকে আপনারা কোনো কিছু জিজ্ঞেস করবেন না, কারণ কি এই যে হোটেলগুলোতে ওনারা নিয়ে যান প্রত্যেকটা হোটেলে কিন্তু ওনাদের কানেকশন থাকে, ওই যে টাকাটা আমরা হোটেলে পে করছি সেটার থেকে কিছুটা ভাগ ওনারাও পান। তো সেই জন্য। আর তারপরে এখানে পুরীর তো অটো হোক টোটো হোক যাতেই চাপবেন 100 টাকা 200 টাকার নিচে হয় না, তাতে আপনি একজন চাপুন, 2জন চাপুন, 5জন চাপুন, এরকম ব্যাপার। কোনো মাথা পিছু নেই যে হ্যাঁ পার হেড 20 টাকা, পার হেড বলে কিছু নেই, 100 টাকা 200 টাকা এরকম ভাবেই আছে। লোকালদের জন্য নয়, বাইরের সবারই জন্য। ওরা দেখে বুঝতেও পেরে যায় আপনি যতই ঝগড়া করুন, যতই যা বলুন, কোনো লাভ হবে না, আপনাকে ওই টাকাটাই পে করতে হবে। তাই জন্য যেগুলো আর স্বর্গদ্বার যেটা আছে, স্বর্গদ্বারের কাছাকাছি হোটেলেই থাকার চেষ্টা করবেন। যদি পুরীতে গিয়ে আপনি হোটেল বুকিং করছেন তো সেই ক্ষেত্রে পুরীতে গিয়ে হোটেল একদিনের জন্য বুকিং করুন, দেন তারপরে ভারত সেবাশ্রমেই চলে যান। দরকার হলে লাইন দিয়ে দাঁড়িয়ে আপনি সেই পরের রুম নিন, কিন্তু আপনি অনেক সস্তায় অনেক ভালো জায়গায় থাকতে পারবেন, অনেক শান্তিতে থাকতে পারবেন। বা স্বর্গদ্বারের ওখানে গিয়ে আপনি অনেক কমের অনেক হোটেল পেয়ে যাবেন, যেটা আমাদের হয়ে ওঠেনি, কারণ কি আমরা স্বর্গদ্বার থেকে অনেকটাই দূরে ছিলাম। যেহেতু অনেক দিন হয়ে গেল, জায়গাটার নাম আমার ঠিক এখন মনে নেই, তবে সেখান থেকে সমুদ্র খুব কাছে ছিল, মানে হোটেলের পেছন দিকে রাস্তা দিয়ে 2 মিনিটে আমরা সমুদ্র পৌঁছে যাচ্ছিলাম। মন্দির যেতে আমাদের সময় লেগেছিল বেশ কিছুক্ষণ, মন্দির থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম, কিন্তু সমুদ্রের অনেক কাছে ছিলাম। তাই জন্য আমরা সন্ধ্যেবেলার দিকে গিয়ে সমুদ্রে বসে থাকতাম, সমুদ্রের পাড়ে, খুব ভালো লাগতো। আর এটা ওই 12 ঘন্টা ট্যুরেরই কিছু পোর্শনস। আমার সব থেকে বেস্ট লেগেছিল জুটা।
সত্যি বলতে। হ্যাঁ, আমি কোণার্ক টেম্পল দেখলাম, বাকি আরও অনেক কিছু দেখলাম, কিন্তু কেন জানি না আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো জুটা। কিন্তু সেই হিসাবে টাইমটা আমরা পাইনি। আমাদেরকে যতটা টাইম বলা হয়েছিল এক একটা জায়গায় দেবে, সেই টাইমটা কিন্তু আমাদেরকে দেয়নি। এবং বৌদ্ধ টেম্পল আমার ঠিক মনে পড়ছে না, বৌদ্ধ টেম্পলের মতনই কিছু একটা আছে, যেটা তো আমাদেরকে দেখালোই না, কারণ কি টাইম অনেকটা লেট হয়ে গেছিলো সেই করে। তারপরে জুতেও অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা টাইম দেওয়া উচিত ছিল, সেখানে আমরা টাইম পেয়েছিলাম মাত্র আধ ঘন্টা। তাই সমস্ত কিছু আমরা দেখতেও পাইনি। তাই জন্য যদি আপনাদের জুতে যাওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা ডিস্ট্রিক্ট বাস ধরে আলাদাভাবে ভুবনেশ্বর চলে গিয়ে ওখান থেকে বা বাইক বা কিছু রেন্টে নিয়ে আপনারা নিজেদের মতো যদি যান, নিজেদের মতো যদি ঘোরেন, তাহলে আপনারা অনেকটা টাইম পাবেন। কিন্তু যদি এই 12 ঘন্টার ট্যুর বাসগুলোতে যান তাহলে কিন্তু সেই রকমভাবে ঘুরতে পারবেন না। প্রত্যেকটা জায়গাতে খুব সীমিত সময় দিচ্ছিল, খুব কম সময়ের মধ্যে এক একটা পোর্শন দেখা, মানে এক একটা জায়গা দেখে, যেই কোণার্ক টেম্পলের বাইরে যে অনেক সুন্দর মেলা বসেছে, 2 মিনিটের জন্যও যে দাঁড়াবো তার সময় পাওয়া যায়নি। খাওয়ার ক্ষেত্রেও খুব হড়বড়ি ছিল, তাই এইগুলো একটু অসুবিধার ছিল, যেটা মানে নিজেদের স্বাধীনভাবে ঘুরে উঠতে পারছিলাম না। তবে হ্যাঁ, অনেকগুলোই জায়গা দেখেছিলাম বা এসি বাস বুকিং করেছিলাম, আমার ঠিক মনে নেই কত আমরা পে করেছিলাম, বাট খুব একটা হাই প্রাইস ছিল না, ঠিকঠাক ছিল, কমফোর্টেবল ছিল সমস্ত কিছুই। আর দ্বিতীয় যেটা অসুবিধা হয়েছিল সেটা হয়েছিল ওখানের খাবারের। তো আমরা বাঙালি, ভাত না খাই তা কি আর হয়? কিন্তু ওখানে আমরা বড় হোটেল, ধাবা স্টাইলের হোটেল 2-3 রকমই আমরা ট্রাই করেছিলাম। অসুবিধা হয়ে গেছিলো ওখানের ভাতে। যে হোটেলগুলি আছে, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট যা বলবো, সেগুলোতে কিন্তু ভাতটা, যেটা এক তো আমাদের এখানকার চাল আর ওদের ওখানকার চাল সেম নয়, দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমার মাসির দুজনেরই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তখন আমি মেডিকেল শপেই গেছিলাম ওষুধ নিতে। ওখানে ওই শপেরই লোক বলেছিলেন যে হ্যাঁ, বাঙালি যারাই আসে তাদেরই অসুবিধা হয়, বা যারা ওয়েস্ট বেঙ্গল বা বাইরে থেকে যারাই আসে অনেকেরই অসুবিধা হয় ভাতের ক্ষেত্রে। কারণ কি ওরা যে ভাতটা, বড় বড় হোটেল রেস্টুরেন্ট যেখানেই হোক, ওরা ভাতটা আগে থেকে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেয় 2 দিন 3 দিন এবং 1 সপ্তাহ পর্যন্ত, এবং যখনই কোনো কাস্টমার আসে তাকে ওই ভাতটাই গরম করে ফুটিয়ে দিয়ে দেওয়া হয়। তাই জন্য ওইটা কিন্তু খুবই ক্ষতিকর হয়ে ওঠে, ডাইজেস্ট করা তো একদমই সম্ভব হয়ে ওঠে না, ওই করেই শরীরটা খারাপ হয়। তাই আইদার আপনি খুব রেপুটেটেড কোনো রেস্টুরেন্টে যান, আর নাহলে ঢাবাতে গিয়ে খাবার খেতে পারেন। আমি সত্যিই পরের দিন ঢাবা স্টাইলের যে ছোটোখাটো রেস্টুরেন্টগুলো ছিল, সেখানে, রেস্টুরেন্ট না হোটেলগুলো ছিল, সেইখানে গিয়ে রুটি মাংস খেয়েছি, অসুবিধা হয়নি। ইভেন আমি ধোসা ইডলি খেয়েছি, অসুবিধা হয়নি। কিন্তু ওই ভাত ডাল তরকারি খেতে গিয়ে আমারও শরীর খারাপ হয়েছিল, পেট খারাপ হয়েছিল, ওই অসুস্থতাটা 1-2 দিন কেটেছিল, সেটা হতো না। আর প্রত্যেকটা পুরী যেতে গেলে প্রত্যেকটা জায়গার নাম তো আপনারা এমনিই জানতে পেরে যাবেন হয়তো। যাই হোক, আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম, তাই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। কারণ কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে ভুলবেন না, যাতে আমি আরও ডিটেলসে বলতে পারি। আমি এটাই বলবো যে আপনি কাইন্ডলি ভারত সেবাশ্রম সংঘতে নিশ্চয়ই যাবেন। এটা আমার প্রথমবার পুরী যাওয়া ছিল, কিন্তু আমি অনেক কিছু দেখলাম। এখানের লোক যেভাবে বিজনেস করে, আপনি যত টাকায় নিয়ে যান সমস্ত কিছুই কিন্তু খরচা হয়ে যেতে পারে। তাই খুব ভেবে চিন্তে খরচা করবেন, প্রত্যেকটা কথা সবারই বিশ্বাস করবেন না, ভালোভাবে যাচাই করে নেবেন, আর সাবধানে ঘুরবেন, এটুকুই বলতে চাই। এবং যদি আমরা যেমন রিক্সাতে চেপে গেছিলাম, তো আমাদের 200 টাকা করে নিয়ে নিয়েছিলেন, কিন্তু রাস্তা সেরকম ছিল না, আমরা জানতামও না কত দেওয়া উচিত, সেজন্য ওনারা আমাদের কাছ থেকে অনেক বেশি নিয়ে নিয়েছিলেন। কিন্তু পরে জানতে পারলাম যে ওই যে বড় রাস্তাটা, মন্দিরের যে রাস্তাটা বন্ধ করা আছে প্রায়, মেন গাড়ি ছাড়া, ওখানে ডিস্ট্রিক্ট বাসের মতো বাস চলে, তাছাড়াও কিছু কিছু ফ্রি ভ্যান চলে, যেগুলো কিন্তু মন্দিরের তরফ থাকে। সেইগুলোতে যদি আপনারা যাবেন, তাতে আপনাদের কোনো টাকাই দিতে হবে না। তো সেই ব্যাপারগুলো জেনে নেবেন, যেখানে ট্রাফিক পুলিশ থাকে তারাই আপনাদেরকে গাইড করে দিতে পারে। হ্যাঁ, পাহাড়ের ওপরে যেতে পারে, খুবই ভালো সেগুলো। আমি দ্বিতীয়বার যখন যাব তখন আমি আবার ব্লগ করব, প্রপার ব্লগ। আর এই যে এখানে আমরা সূর্যোদয় দেখতে বসেছিলাম, 12 ঘন্টা ট্যুরের পরের দিনেই সূর্যোদয় দেখতে বসেছিলাম, সেই জন্য আগের দিনেও ঠিকঠাকভাবে ঘুম হয়নি, পরের দিনেও হড়বড়িয়ে ভোরবেলা উঠেছিলাম বলে ঘুম হয়নি, সেই করেও শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো, এটাও ঠিক। আপনি ইভেন আমরা পুরীর জগন্নাথ টেম্পলের বাইরের যে মার্কেট, সেখানেই শপিং করেছিলাম। চন্দন কাঠ রীতিমতো দর কষাকষি করে 100 টাকা থেকে
50 টাকা বা 40 টাকা পর্যন্ত নেমে যেতে পেরেছিলাম, আমার যতটা মনে আছে। লাল চন্দন নিয়েছিলাম, শাঁখ নিয়েছিলাম। শাঁখও যেমন এই যে সমুদ্রের ঘাটেও শাঁখ অনেকে বিক্রি করতে আসে, কিন্তু তাদের প্রাইস অনেক হাই। সেই হিসেবে আপনি যদি মন্দিরের সামনাসামনি দোকানপাটগুলোতে যান, ওখানে কিন্তু আপনি অনেক কমে কমে অনেক আপনাকে দর করতে হবে। মেন কথা এটাই, আপনি দর করলে, বার্গেনিং করলে আপনি ঠিক দামে পেয়ে যাবেন জিনিস। খুব ভালো ভালো জিনিস আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। জামা কাপড়, যেমন জামা কাপড় আমি পুরীতে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ সত্যি কথা ঠকে গেছিলাম। কাপড় ভালো, সফট, কিন্তু যে প্রাইস আমাদেরকে পে করতে হয়েছিল সেই প্রাইজের একদমই নয়, বরং তার হাফেরও কম। এটা হয়েছিল ব্যাপার। তো এইগুলো আমি শুধু বললাম, কারণ কি বেশ কয়েকটা জিনিসই আমরা কিনেছিলাম, কিন্তু অনেক জিনিসই আমরা ভালো মতো ঠকে গেছিলাম। পরে সেটা বুঝতে পারি, প্রথমে তো বুঝতে পারিনি। তাই হোক, এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ কি না হলে অতিরিক্ত খরচা হয়ে যাবে। এটাই যা। এখানে আমি শুধু সূর্য প্রণাম করছিলাম সমুদ্রে দাঁড়িয়ে। আমার তো মনে ছিল তখন আমি একবার ডুব দিয়ে নিই, কিন্তু তখন অনেকটাই সকাল, হাওয়াটাও খুব ঠান্ডা, তাই শরীরটা খারাপ হয়ে যেত না হলে। কিন্তু সূর্যোদয় সমুদ্রের ঘাটে বসে দেখা আলাদাই। এই যে এখানে এরকম শাঁখগুলো আমরা নিয়েছিলাম, আমি, মা, মাসি, মাসির বোনের জেঠিমার জন্য, অনেকের জন্যই নেওয়া হয়েছিল। রাত্রেবেলা যখন আমরা জগন্নাথ টেম্পলের ওই দিক থেকে ফিরে আসছিলাম, এটা হচ্ছে যখন আমরা মার্কেটিং করে ফিরে আসছিলাম তখনকার সময়। তো এই হলো কমপ্লিট। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আমি ইনফরমেশন দিলাম, আমি কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি সেগুলো বললাম না, কিন্তু যেটা প্রয়োজনীয় আমার মনে হলো সেটা বলা দরকার, যে জন্য আমি সেটাই আগে মেনশন করলাম। হেল্পফুল লাগলে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আমি যদি কোনো ব্যাপারে ভুল, সেটাও জানাতে ভুলবেন না, কারণ কি আমি আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে বললাম, সেটা পুরোটা সঠিক নাও হতে পারে হয়তো। তাই জন্যই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এবার আবার পরে যদি কোথাও ঘুরতে যাই সেই ব্লগে আসবো। এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বাকি অন্যান্য ভিডিওসগুলো দেখার জন্য।